মাসুকুর রহমান। মাসুক ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি যে আলোচনায় সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তার আগে আপনি যেহেতু ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, একটা স্বর্ণালী অতীত আপনার আছে, আমরা ছাত্র রাজনীতি নিয়েই আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গণপিটুনিতে কয়েকজন মারা গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ছাত্র রাজনীতি বন্ধের একটি আলোচনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও এবং সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি মনে হয় যে সংস্কারের প্রথম ধাপের বা প্রথম প্রক্রিয়া ছাত্র রাজনীতিতেই শুরু হওয়া উচিত কিনা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। সমকালীন সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, ছাত্র জীবনের স্বর্ণালী দিন ব্যয় করেছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। দেখেন, সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা পদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল, যেখানে সাধারণত দেশের সর্বোচ্চ মেধাবী ছেলেরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন, আর একটি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকমই আরেকটি ঘটনা ঘটল। নিকট বর্তমানে ছাত্রদের জীবনে একটি থাকে, আমি বুয়েটে বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্রদের পড়বো, ডাক্তারি পড়বো, ইউনিভার্সিটি পড়বো, আরবার হত্যা। আমাকে একটু সময় দিয়েন, পরবর্তী কম দিয়েন। আমি 2008 সালে যখন জেলে যাই, অনেক ছাত্রনেতা জেলে গিয়েছে। বের হওয়ার পর আমরা 80-র দশক, 90-র দশকের ছাত্র রাজনীতি করেছি। এই যে রেজাউল ভাইয়ের দল, তাদের প্রধান এরশাদ বিধি আন্দোলনে 9টি বছর রাজপথে ছিলাম। আমাকে বের হওয়ার পর আমারই এক কলিগ বলল, কি দেখলেন ছাত্রদের, ম্যাক্সিমাম ছাত্র নেতাদের? আমি উত্তরে যা বললাম, সেই কথা বলার দুঃসাহস আমার এখন এই মিডিয়ায় নাই। কি দেখলেন ছাত্র নেতাদের? কারণ উনি জানে ছাত্র নেতারা তখন ভরা। আমি দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আরবার হত্যার যারা আসামি সবাই বুয়েটের ছাত্র। আমি ওদের সাথে সাক্ষাতের আমার একটা ইচ্ছা হলো, আমি সাক্ষাৎ করলাম। সবকটা ছেলের দিক তাকালাম, এই মেধাবী ছেলেরা এটা কি করে করতে পারলো? আরবারকে কিভাবে শিবির সন্দেহে, শিবির করে নাই, এখনো বলতে শিবির সন্দেহে নির্মমভাবে মারতে পারে আমার বোধগম্য হয় না। কিভাবে এই মেধাবী ছেলেটা হতে পারে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটে গেল, প্রতিবন্ধী বলা চলে, তাই না? সেই ছেলেটাকে একটা মোবাইল চুরির কারণে কিভাবে তাকে হত্যা করা হলো নির্মম। কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, বাবা মা কি কষ্ট করে। আমি যদি তাদের পরিবারের খোঁজ নেই, এমনও এই যে জাহাঙ্গীরনগরে এরকম একজন, তার বাবা ফল বিক্রি করে, সে ফল বিক্রি করে ছেলেরা পড়াশোনা করতে পাঠিয়েছে, সে এর সাথে জড়িত আগের এক ঘটনায়। দেখেন, আমার একটা ঘটনা বলতে হয়। ফরিদপুরে যে বিশ্ববিদ্যালয় কলেজের আমি ভিপি ছিলাম, কৃষি মেলা হয়, সেখানে প্রতিবন্ধী মেয়ে ঘুরতে আসছে, তাকে রেপ করলো। আমাকে খুবই ব্যথা দিয়েছে। সেখানে এখানে 2টা ক্যাম্পাস, একটা হলো উচ্চ মাধ্যমিক আর একটা হলো অনার্স মাস্টার, বহুত দূরে। বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে মেধাবী ছেলেরা এখানে পড়াশোনা করে। ওখানে আমরা আসলে বুঝে শুনে কথা বলতাম।
সেই আমার স্মৃতি বিজড়িত সেই মেয়েটিকে রেপ করার পর আমার এক বন্ধু বলল যে এই ঘটনা, সে কানলো। আমি তুমি এসপির কাছে যাও, চেনোকে না, যে পা জড়াই ধরবা যে আমি ছেলে ক্রস ফায়ার। এসপি তাই করছে এসপি। একটা নির্বোধ আপনার প্রতিবন্ধী, আমি যদিও এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে পছন্দ করি না, আমার বিবেককে এটা নাড়া দিয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটিতে আপনারা ঢাকা মেডিকেল কলেজে মর্গে একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে পত্রিকায়। মারা গেছে, আত্মহত্যা করছে, তাকে রেপ করা হলো কেন? তার মধ্যে সেই সিমটম পাওয়া গেল, মনে আছে লাশে খেলা চিনে দেখেন কি হইল। তখন বোঝা গেল ওইখানে যে ছেলেটা পাহারা দেয় সে এই কাজ করত। আমি শুনলাম তাকে ওইখানে আনবে। কোথায়? কাশিমপুর হাই সিকিউরিটিতে। টপ টেররিস্ট টিটি, অনেক নাম বললাম না, ওখানে থাকে। আমি ওকে আমার মারতেই হবে। বলছে আপনার ভদ্রলোক মানুষ, এটা আপনি করেন না। এবার আমি করবো, আপনি আমরা যে কদিন আপনাকে দেখছি আপনি অন্যায় সহিত, আমি পারি না। আমি আপনার সন্তানকে, বাচ্চাকে যদি আমি মারেন, আমি প্রতিবাদ করি। রাস্তা দিয়ে যাচ্ছেন, চিনি না যায় না, আমি কেন মারেন আপনি? চিৎকার করলে আমি নিজেকে এইভাবে তৈরি করেছি। একটা কাঁচা মাটিকে যেভাবে বানায় সেইভাবে পাত্র হয়। আমি আমার একজন প্রিয় শিক্ষক, আমি ইন্টারমিডিয়েটে এসএসসি আর সায়েন্স পড়েছি, কেমিস্ট্রি তার কাছে পড়তাম। সে একজন পকেট মাইরকে ধরছে, ধরাবার বলছে তুই কেন পকেট মাইরে? বাবা ধর এই কাউকে টাকা নিয়ে যা, আরও টাকা দিয়েছে। আমি এটা শিখছি, আমার মাথায় এটা। আমি একটা ছাত্রকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে আর একজন ছাত্র, এটা ভাবনার বাইরে। এখন আমি যেটা বলতে চাই, আমার এর প্রতিবাদ করা ভাষা আমার জানা নাই। এত বিবেকহীন হয় কেন মানুষ? অমানবিক হয় কেন ছাত্ররা? যে ছাত্ররা এদেশের আইয়ুব বিরোধী সংগ্রামে স্বর্ণালী ভূমিকা, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা, এরশাদ বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা, সর্বশেষ 2024-এর যে ঘটনা, সর্বশেষ এই জুলাই আগস্ট বিপ্লব বলে অভ্যুত্থানে যাদের অকাতরে হাজারের উপরে মানুষ, ছাত্ররা, ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিল, সেই ছাত্ররা কিভাবে এটা করে? এটা ভাববার বিষয়। দেখেন, কিন্তু আমি সেদিন মাহমুদুর রহমান মান্নার একটা টক শো দেখতেছিলাম। আমি একমত তা সম্পূর্ণভাবে না। কি কারণে না? ছাত্র রাজনীতি যদি অকল্যাণের জন্য হয়, ওয়াই নট বন্ধ না কেন? আবার মাথা ব্যথা হলে মাথা কেটে দিতে হবে, ডট দেয়। এই যে একটা এসিটিভি, এই যন্ত্রটা তো কোনো দোষ না। এই যন্ত্রতে আজকে আপনার একটা, আমরা দেশ ও জাতিকে নিয়ে কথা বলতেছি, আপনি তো এখানে একটা খারাপ ছবিও দেখাতে পারতেন। যন্ত্র কি দোষ? আমি ওইটা কি কি প্রদর্শন করব? আমি হজ করতে পারি, শিক্ষামূলক প্রতিষ্ঠান করতে, দেশাত্মমূলক গান গাইতে পারি, আমি আবার উলঙ্গ ড্যান্সও দেখাইতে পারি। এটা নির্ভর করে আমার উপরে। ছাত্র রাজনীতির দোষ নয়। এই ছাত্রই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার মনে আছে আপনার 1982 সনের 24শে মার্চ যখন এরশাদ ক্ষমতা নেয়, সর্বপ্রথম মিছিল করছে সামরিক শাসন মানি না, মানব না। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। করছে না? করেছে, প্রতিবাদ করেছে। জিয়াউর রহমানকে গেছে প্রতিবাদ করে ঢিল মারছে ছাত্ররা, মানে নাই? সেই ছাত্ররা জিন্না যখন বলছে রাষ্ট্রভাষা উর্দু হবে, কারা প্রতিবাদ করে? ছাত্ররা করেছে। জি, খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি খন্দকার মাশিকুর রহমান বলছিলেন যে দেশের যত সংগ্রামের ইতিহাস, সাহসী ভূমিকা ছাত্রদের ছিল, সেই ছাত্র রাজনীতি বন্ধের প্রশ্ন আসছে কেন? বাংলাদেশের রাজনীতিকে পরিশীলিত করতে হলে ছাত্র রাজনীতিকেও আরও বেশি প্রসিদ্ধ করা প্রয়োজন কিনা? ধন্যবাদ আপনাকে। খন্দকার মাশিকুর রহমান যদিও ধীর গতিতে বাট অনেক কিছু বলে গেলেন, মনোযোগ দিয়ে শুনলাম। আমার পাশে আরেক ভাই আছেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, এবং এসিটিভির কলাকুশলী যারা আছেন, দর্শক আছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। যে কথাটা আমাদের খন্দকার মাশিকুর রহমান সাহেব বললেন,
ছাত্র রাজনীতির ব্যাপারে, কারণ ছাত্র রাজনীতি আমাদের অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী একটি আমি বলবো যে আমাদের গর্ব করার একটা বিষয়। এবং দেখবেন সেনাবাহিনী যেভাবে দেশের ক্রান্তিকালে তারা আসে, তারা চেষ্টা করে একটা সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য, তদ্রূপ যে কোনো স্বৈরাচার বলেন, যে কোনো ফ্যাসিবাদ বলেন, তাদের বিপক্ষে এগিয়ে আসে কিন্তু সবচেয়ে বেশি ছাত্ররা আসে। আবার দেখুন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখানে দেখা যায় যে রক্ত দরকার, কারা আগে যাবে? ছাত্র সবচেয়ে আগে যায়। এই যে এবার যে আপনার যে বন্যাটা হলো, এটা বলা হয় যে মানুষ কর্তৃক এটা চাপিয়ে দেওয়া একটা বন্যা, সত্যি তাই। এবং সেখানে যেভাবে আপনার আমাদের ছাত্ররা তাদের জীবনকে বাজি রেখে সেখানে রেস্কিউ করেছে, সেখানে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, দায়িত্ব পালন করেছে, এটা তো ছাত্রদের নিয়ে আমরা খুব গর্ব করি। কারণ একসময় আমরাও ছাত্র ছিলাম এবং ছাত্রের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। তাই আমি মনে করি যে প্রয়োজন মাফিক যদি আমরা দেখি যে কল্যাণকর হচ্ছে, ভালো কথা। আর যদি দেখি এটা ভালো না হয়, তাহলে তো আপৎকালীন তো বন্ধ করা যেতেই পারে। আর এখানে যে জিনিসটা আমরা বলি যে ছাত্র রাজনীতি যারা করবে তাদের মধ্যে তো সেই আমি বলবো যে যোগ্যতা তাদের যথেষ্ট আছে, কিছু কিছু তারা বিপদগামী আছে, খুব অল্প, খুবই অল্প। তো সেই কারণে আমাদের দেখতে হবে যে ছাত্ররা যৌক্তিক কারণে যে সমস্ত তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সাধারণ জনগণকে রক্ষা করে, সেখানে আমি মনে করি তাদের তো একটা সম্মানজনক জায়গায় অবশ্যই রাখা উচিত। ছাত্র রাজনীতি বন্ধ করলেই যে এটা ভালো হয়ে যাবে, বা যদি ছাত্র রাজনীতি চলতে থাকে তারপরেও যে খুব ক্ষতি হয়ে যাবে তা না। কিন্তু আমি মনে করি যে প্রয়োজন যেটা সেটাই করা উচিত। এবং আমার কাছে যেমন এই যে বিগত জুলাই আগস্টে যে বিশেষ করে জুলাইতে যে ধরনের আন্দোলন দেখলাম, আমরা তো অনেকে তাত্ত্বিকরা বলতো যে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, মোবাইলে তারা নিবৃত্ত থাকে, তাদের মধ্যে কোনো জ্ঞান নেই, নানান কিছু বলতো। কিন্তু সেই আপনার জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনে তাদের যে ছেলে মেয়েদের কথাবার্তা, এত ম্যাচুরিটি, এত তাদের চিন্তাধারা এত ভালো, সেখানে তো আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো সেখানে তাই আমি বলছি যে আমাদের যে সমস্ত ছাত্ররা, এবং ইভেন একটা ক্লাস 9-এর মেয়ে, সে যেভাবে আমাদের দেশ সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে, এবং তারা বিশ্ববিদ্যালয় করে এবং ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কী করা উচিত, তারা এত সুন্দরভাবে একটা রোডম্যাপ এঁকে দিলেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি। ক্লাস 9-এর একটা মেয়ে। তো এই জন্য আমি এদের নিয়ে গর্ব করি। আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া দরকার। এখানে পড়াশোনা অবশ্যই করবে, পড়াশোনার পাশাপাশি যদি সেইভাবে মেনটেন করে রাজনীতি, এবং রাজনীতিটা কি দেখা যায় যে বড় দলের যদি কর্মসূচি করতে যায় সেই রাজনীতি, সেটা আমি কখনো সাপোর্ট করব না। আমাদের তো দল আছে, বিরোধী দল আছে, সরকারি দল আছে, বিভিন্ন দল আছে। দলের যদি লেজুর ভিত্তি করতে চায় এবং দলের একটা অঙ্গ সংগঠন হিসাবে যে কাজ করে, সেই রাজনীতি আমি কখনো সাপোর্ট করব না। আমি সাপোর্ট করব সেই রাজনীতি যারা নিরপেক্ষভাবে, সুন্দরভাবে এবং জাতির ক্রান্তি লগ্নে তারা মাথা উঁচু করে দাঁড়াবে এবং তারা প্রতিবাদ করবে, তারা সুন্দরভাবে শেখাবে। আপনারা দেখুন না, যখন এই যে পুলিশরা পালিয়ে গেল, পুলিশরা যখন তাদের পরিচয় দিতে পারছে না, আপনার প্রায় 560টা থানা যেখানে খালি হয়ে গেছে, সেখানে কারা আপনার সেভ করেছে? আপনার ট্রাফিক থেকে আরম্ভ করে এলাকায় এলাকায় যেভাবে ছাত্রদেরকে অর্গানাইজ করে এই যে চোর ডাকাত, বিশেষ করে ডাকাতি যেভাবে তারা কন্ট্রোল করেছে, এটা তো শেখার বিষয়। আমি একদিন রাত্র 2টার সময় আসতেছি আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে, আপনার কয়েক জায়গায়, আমার বাসা অরিজিনাল বাড়ি মগবাজার, আমি ধানমন্ডিতে আমি বাড়ি করেছি। এখানে আসবো, রাস্তাঘাটে আমাকে 3 জায়গায় আটকেছে। আমি তো ভয় পেয়ে গেছি যে খুব সিম্পল ছেলে পেলে, ওদেরকে দেখে যে খুব স্মার্টনেস সে ধরনের না। তো তারা যদি আটকিয়ে আমাদের কিছু একটা করতো, আমাদের করার কিছু ছিল না। কিন্তু আমাদের পরিচয় নিয়ে বলে পিছনে এটা খোলেন, আমাদের দরকার আছে দেখার। ড্যাগিটা খুললাম, ব্যাক সাইড খোলার পরে বলে আঙ্কেল যান, আপনারা তাতে চলে যান, সুন্দরভাবে যান, কোনো অসুবিধা হবে না। আমি বাবা সামনে যে আবার ধরবে কেউ নাকি, বলে না কিচ্ছু হবে না, সব আমাদের আছে, আপনারা যান। এই যে আমাদের যে সার্ভিসটা দিয়েছে, যেখানে আইন পরিচালক সংস্থা তারা ভেঙে গেছে, তারা নাই, আনসার নাই, পুলিশ নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, সেখানে কিন্তু ছাত্ররা এবং এলাকার জনগণ, ইয়াং ছেলেরা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করেছে। দ্যাটস ওয়াই স্যালুট দ্যাম। আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং আমি মনে করি একটা আমাদের ছাত্র সমাজ গর্বের করার বিষয়, এবং তাদেরকে আমরা গর্বে রাখতে চাই। তবে এখানে দেখতে হবে কি,
এখানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল হতেই পারে, সেটা শুধরাতে হবে, শুধরানোর সুযোগ দিতে হবে এবং সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তা আমি মনে করি সেখানে আমরা যদি তাদেরকে ইউজ করতে চাই তাহলে সেখানে ভালো কিছু রেজাল্ট পাবো না। এখানে যদি নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করে যে ক্রান্তিকাল নিয়ে তারা এগিয়ে আসবে, তাহলে সেই ধরনের রাজনীতি আমি পছন্দ করি এবং আমি মনে করি অবশ্যই থাকতে পারে। জি, খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, আমি আপনার কাছে যেতে চাই। ছাত্র রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, রাজনৈতিক সংস্কারের আগে ছাত্র রাজনীতি নিয়ে আরও পরিশুদ্ধতা আনয়ন প্রয়োজন কিনা আপনার দল জাতীয় পার্টি আর প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ স্বাধীন বাংলার ছাত্র সমাজ নিষিদ্ধ করেছিলেন, কি উদ্দেশ্যে, কেন করেছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ আলোচক এবং যারা দেখছেন। দুইজনের আলোচনা শুনলাম, খুব ভালো আলোচনা করেছেন। আমি প্রথমত তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি এবং এইরকম মৃত্যু যেন না হয় ছাত্রদের দ্বারা, এটা তাদের প্রতি আমি অনুরোধ করছি। পাশাপাশি ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যে কথাটা আসছে সেইটার ব্যাপারে আমি একটু কথা বলছি। আমি একজন ছাত্রনেতা ছিলাম, ব্যক্তিগতভাবে আমি ছাত্র রাজনীতি বন্ধ হোক এটা চাই না, ছাত্র রাজনীতি চালু থাকুক। কারণ বাংলাদেশের যতগুলো ইতিহাস আছে সমস্ত ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি জড়িত। ইভেন 24-এর এই গণ উত্থান বলেন আর অন্য যেভাবে একে সংজ্ঞায়িত করেন, এটাও ছাত্রদের দ্বারা হয়েছে। প্রশ্ন হলো দলীয় ছাত্র সংগঠনের আন্ডারে না নির্দলীয় ছাত্র সংগঠনের আন্ডারে, যার মাধ্যমে হোক ছাত্রদের মধ্যে হচ্ছে এখানে রাজনীতি ছিল। যেখানে দাবি দেওয়া থাকে সেখানে রাজনীতি থাকাটা স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই ছাত্র সংগঠন দলীয় লেজুর ভিত্তি করবে, নিজেদের কর্মসূচিকে বাস্তবায়ন না করে মূল দলের কর্মসূচিদের বাস্তবায়নের কাজে ব্যস্ত থাকবে, সেই ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। পাশাপাশি ছাত্র রাজনীতি 90-এর পরবর্তী যদি বিশ্লেষণ করেন, 90-এর আগে ছাত্র রাজনীতির একটা গৌরবময় ইতিহাস ছিল, যেটা মাসুক ভাই বললেন। 52 থেকে 90 পর্যন্ত ছাত্র রাজনীতির একটা ধারা, 90 থেকে 24 পর্যন্ত ছাত্র রাজনীতি হলো আরেকটা ধারা। এই দুই ধারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 90-এর পরে ছাত্র রাজনীতির নেতারা টেন্ডারবাজিতে জড়িত হয়েছে, 90-এর পরে ছাত্র নেতারা লেজুর ভিত্তিতে জড়িত হয়েছে, 90-এর পরে ছাত্র নেতারা মূল রাজনীতি নিজস্ব যে ধারা রাজনীতির হওয়া উচিত সেটার বাইরে চলে গেছে। কারণ আমার জানা মতে বাংলাদেশের এমন কোনো ছাত্র সংগঠন নাই যে ছাত্র সংগঠন মূল দলের অঙ্গ সংগঠন। সবগুলা ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্র সমাজ, ছাত্র দল, ইউনিয়ন এবং শিবির বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বলেন, সমস্ত ছাত্র সংগঠনগুলো হলো মূল দলের সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন কিন্তু একটা আলাদা গঠনতন্ত্র থাকে, একটা নিজস্ব কর্মসূচি থাকে, তার ভিত্তিতে হয়। কিন্তু 90-এর পরে এই সহযোগী সংগঠন যে ছাত্র সংগঠনগুলো, এটা তাদের ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছে। ফেলার কারণে হয়েছে কি, আমরা দেখলাম হলে সিট পাবে কারা, যারা মেধাবী, যারা হলের ছাত্র, তারা। আমরা দেখলাম হলে সিট পায় না, তারা গণরুমে থাকে, তারা কমন রুমে থাকে। তাদেরকে সিট দিতে হয় নিতে হয় এই শর্তে যে প্রতিটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই যে ছাত্র রাজনীতির একটা ট্র্যাডিশন শুরু হয়েছে, এই অংশটা বন্ধ হওয়া উচিত। এই অংশটা বন্ধ যে কোনোভাবে উচিত। কোন অংশটা থাকবে? যে অংশটা জাতির প্রয়োজনে কথা বলবে, যেটা 24-এ হয়েছে, যেটা 90-এ হয়েছে মনে করেন, যেটা 52-এ হয়েছে, এই অংশটা থাকতে পারে। এর বাইরে ছাত্র রাজনীতি থাকবে তাদের নিজস্ব ক্যাম্পাসের সমস্যার সমাধানের জন্য, তার ডাইনিংয়ে উন্নত মানের খাবার দিচ্ছে কিনা, তার বই খাতার দাম বাড়লো কিনা, এইসব ব্যাপারগুলো থাকবে। এই বিবেচনা করে আমার নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ 87 সালে ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ করেছিল, যে ছাত্ররা এইভাবে দলেরকে ক্ষমতায় রাখার জন্য এবং নেওয়ার জন্য ব্যবহার হবে, এইটা যাতে না হয়। খন্দকার মাশুকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে আপনার সময় সেই সোনালী দিনের সেই ছাত্র রাজনীতির কথা, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যে রাজনীতি এখন মানুষকে অনেকেই পীড়া দেয়। আপনি শুনেছেন যে এর আগে বিশেষ করে ছাত্রলীগের প্রসঙ্গ যেটি এসেছে, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া, তার উপর চড়াও হওয়া, যেটি ছাত্রদের কাজ না, সেই রাজনীতি আসলে কি কাজে আসে? আমি দুজনের আলোচনা শুনেছি, সর্বশেষ দুটি বিষয় রেজলভে আলোচনা করেছেন। দেখেন, 9 সাল থেকে যেহেতু ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ নাই, আমি সেই সমালোচনার দিকে যেতেছি না, শুধু তাই বলবো 9 থেকে 24 সাল পর্যন্ত ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি,
বাদ দেন মেম্বার, আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখেন, সম্পত্তি দেখেন। আমার এক বন্ধু লন্ডন থাকে, 29 বছর, বলছে এক ছাত্রলীগের সেক্রেটারির নাম বলে আমার ফোন করছে যে ভাই সে তো 1000 কোটি টাকার মালিক। পাশাপাশি ওই ছেলে কি বলছে, মানে আপনি কেমন আছেন এটার জন্য সে আমার আপনি করে, সে মেধাবী ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে পড়তো, আমিও তাকে আপনি বলি, কিন্তু ক্লাসমেট আমরা দুজন। পুরনো সংগঠন তো ছাত্রলীগই, আমাদের তো সেদিনের দল না। আমি বা ফরিদপুরের দুইজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যে অভিযোগ, হ্যাঁ আমি দুইজনের কথা বলি। রাশেদ খান মেনন, রেজাউল ভাই, আমি পেপারে পড়েছি, সে তার যক্ষা হয়েছে, হসপিটালে চিকিৎসার পয়সা নাই, সবাই চাঁদা ধরে এটা চিকিৎসার ব্যবস্থা করছে, এটাই তার অলঙ্কার। রাজ্জাক ভাই, আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক, 73-তে আমাদের কালকিনিতে এমপি ছিলেন, তিনি একটা বিয়ে যেতেন ছাত্রনেতা, কইতে আমি আব্দুর রাজ্জাক বিয়ে আসছি, এটাই তো প্রেজেন্টেশন, মানে দেওয়ার অবস্থা নাই। এটাই ছিল তাদের অহংকার, এটাই ছিল তাদের অর্নামেন্ট। আপনি 9 থেকে 24 সাল পর্যন্ত ছাত্রলীগের যারা একটা ইউনিয়নের মেম্বার, আপনার তাদের কোটি কোটি টাকার টাকার মালিক। পাহাড় সম্পদ। সেন্ট্রালের আপনি দেখেছেন যে নাজমুল কত কোটি টাকা এসে পালাই গেছে বিদেশে, আমি একজন নাম বললাম, আর নাম বললাম আপনি ইমিডিয়েট পাশাতে খুঁজেন, আর ওই পাহাড় কোথেকে আসলো? এই দিস ইজ কল স্টুডেন্ট পলিটিক্স। আপনার ছাত্র রাজনীতি যদি হল দখল হয়, ছাত্র রাজনীতি ভোট বাণিজ্য হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, সেই ছাত্র রাজনীতির দরকার কি আমার বলেন? আমরা তো করি নাই, শুনছে যারা বলুক একটা লোক, আমি করি নাই। এই ছাত্র রাজনীতি দরকার কি? আপনি দেখেন ছাত্রদের, আপনি দেখেন সবচেয়ে বেশি নিরাপদ জায়গা থাকবে ছাত্রর সামনে আমি গেলে। স্ত্রী নিয়ে তার পুরানো শিক্ষা প্রতিষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছে, স্বামীকে বেঁধে আপনি স্ত্রীকে দর্শন করলেন ভাই, ছাত্র না কেউ আমাকে বলে দর্শনের সেঞ্চুরি পালন করলো। না সেটা তো সেঞ্চুরি তো আছেই, এই তো সেদিন হইল না আপনার সিলেট বিশ্ববিদ্যালয় স্বামী স্ত্রী ঘুরতে গেছে, ছাত্ররা বলবে আসেন, নিরাপদ থাকবে, আজ নিরাপদ থাকবে, সবচেয়ে আমি ক্যান্টনমেন্টের যে নিরাপদ জায়গা সেটা, সেই ছাত্ররা স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করলো। দিস ইজ কল স্টুডেন্ট। তারা ছাত্র নেতা, ছাত্র নেতার সংজ্ঞা কি ভাই? এই ছাত্ররাজনীতির দরকার কি আপনি বলেন? কোন টেন্ডারবাজি, হল বাণিজ্য, আরে ভর্তি বাণিজ্য বিসিকে নিয়োগ করবে, ছাত্ররা ডিসিশন দিয়ে দেবে। আসলে আপনার 69-এ কি এটা হয়েছে? আবার শিক্ষকরা ছাত্রর কাছে যায় পদায়নের জন্য, বিসি হতে, পুরো বিসি হইতে। কোথায় গেছে ছাত্র? শিক্ষকের রাজনীতি কোথায় নিয়ে গেছে শিক্ষকরা? ছাত্রদের রাজনীতি করে শিক্ষকরা, সেই রাজনীতির দরকার কি আমার বলেন? ছাত্র রাজনীতির গৌরবময় ঐতিহ্য আছে, ছাত্র রাজনীতির কলঙ্কময় ইতিহাস আছে। শহীদ মিনারের পাদদেশে ছাত্রীদের সম্ভ্রম হানি করা হয়েছিল কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 73 ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। যে ছাত্ররা দেশকে, জাতিকে দিক নির্দেশন দেবে, নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে, তারা ছাত্র রাজনীতি যখন হাতে খড়ি হবে, সেই সময় যদি তারা এই করে, তাদের আপনি কি আশা করতে পারেন? আমরা বলেন, ছাত্র রাজনীতি কোটি কোটি টাকা, ছাত্র রাজনীতি যদি হয় টাকা আয় করার একটা মাধ্যম, সেই রাজনীতি দরকার আছে কি? আমরা বলেন দরকার আছে? আপনি দেখেন তার ফলে আপনি খোঁজেন, আমি চ্যালেঞ্জ করে বলতে, বাংলাদেশের কোথাও একটা ভালো পরিবারের, শিক্ষিত পরিবারের, ভালো ব্যবসায়ী, একটা পূর্বসারের, একটা বংশীয় লোক এখন ছাত্র রাজনীতিটা পরিবারের সবচেয়ে খারাপ চলে না, এখন রাজনীতির মধ্যে যায়। দেখেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো দল নির্দিষ্ট, সব দলেরই এটার জন্য দায়ী কারা? সে জায়গায় সংস্কারটা কি? সংস্কার যেমন আমি বলছি, সংস্কার একটা চলমান পরীক্ষা, যে কোনো সময় এই সংস্কার করতে হবে, জাতির প্রশ্নে, যেহেতু জাতির প্রশ্নে। আমরা যেমন দেশপ্রেমিক সামরিক বাহিনী করতাম, এই ছাত্রদের দেশপ্রেমিক ছাত্র সমাজ, সেই জায়গা থেকে আমরা আসি। আপনি বলেন তো, এই 24 আর এই 17 বছর কি হয়েছে আপনি দেখেন খালি। আপনার বিরোধী মতকে এই সর্বশেষ আগস্ট বিপ্লবে ছাত্রদেরকে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদেরের এক বক্তব্য কিভাবে মেয়েদেরকে পিটিতে পারে ভাই, আমি ভাবতে পারি না। আমার কাছে একটা মেয়ে আসলে আমি মনে করি ও সবচেয়ে আশ্রয়স্থলে আসলো,
একটা রুগী হসপিটালে গেলে ওর জন্য সেটা নিরাপদ জায়গা, একটা বিচার প্রার্থী সে হাইকোর্টে গেলে তার জন্য নিরাপদ জায়গা, একটা বিপদগ্রস্ত মানুষ একজন ছাত্রনেতার কাছে গেলে তার কাছে ওইটাই তার সবচেয়ে বড় ডাক্তার। সে তার কাছে তারা কি পেয়েছে বলেন আপনি, কি হয়েছে? এটা একটা সর্বোচ্চ বিদ্যা পাথর যদি এইটা হয়, তাহলে বাংলাদেশের চিত্রই তো এখানে আপনার প্রমাণ করেন কি হয় ভাই, এটা বলেন। এটা হতে পারেনি একটা দেশ। আপনার ডিজিটাল করছেন একটা দেশ উন্নয়ন, একটা দেশ ডিজিটাল হয়েছে, এর মাপকাঠিটা কি আপনি বলেন? সূচকটা কি? সুশাসন, গুড গভর্নেন্স যদি না থাকে, তাহলে সেই দেশে এর কি কারা দেবে? ছাত্রই তো নেতৃত্ব দেবে। আপনি দেখেন ছাত্র রাজনীতি থেকে যেমন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলে, একজন সচিব হতে পারে, সে যদি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের চাকরির ইউনো না হয়, ডিসি না হয়, এডিসি ডিগ্রি না করে, সে একজন যোগ্য আমলা হতে পারে না। ঠিক একটা লোক স্টুডেন্ট পলিটিক্স না করে, সে যোগ্য রাজনীতিবিদ হতে পারে না। খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, যেটি খন্দকার মাশিকুর রহমান বলছিলেন যে বিশেষ করে যারা রাজনীতিতে ভালো কাউয়ের আগমন ওইভাবে না হওয়ায় ধীরে ধীরে সেটি আসলে নেতিবাচক ধারায় চলে গিয়েছে। এখন যারা ছাত্র রাজনীতি করে লেজুর বৃত্তি, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার চর্চা সেই জায়গায় চলে এসেছে। ছাত্রদের বিরুদ্ধে অনেক অভিযোগ তৈরি হয়েছে, আবার অনেক ভালো কাজেরও সুনাম আছে বা উদাহরণ আছে আমাদের সামনে। সেইখানে আসলে কি সংস্কার প্রক্রিয়ায় ছাত্রদেরকে সঠিক পথে রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আমার এখানে যে জিজ্ঞাসা তা হলো যে আমরা আগে ছাত্র রাজনীতি, আমরাও তো একসময় পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে দেখেছি যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, ইকোনমিক্সে পড়াশোনা করতো, এই ধরনের ছেলেরাই তখন রাজনীতি করতেন। আর এখন কিন্তু সেই ধরনের আপনার রাজনীতি সেই ছাত্রদের ভালো কিছু আমরা কম দেখতে পাই। এখানেও আছে ভালো মেরিটিয়াস অনেকেই আছেন, কিন্তু তারপরেও আগে যে ধরনের ছিল সেটা আমরা কম দেখি। তো তারপর আমি বলতে চাই যেটা অ্যাকচুয়ালি তো রাজনীতি সবারই সমান অধিকার আছে কাজ করার, এবং এখানে আমাদের ছাত্র রাজনীতি থেকে যদি শিক্ষা নিয়ে তারা যদি জাতীয় রাজনীতিতে আসে, তার কাছে ভালো কিছু পাওয়া যায়। এবং একটা দেশকে আপনার অর্থনৈতিক উন্নয়ন থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে সূচকে ভালো করতে হলে কিন্তু রাজনীতিবিদরাই করে। তো সুতরাং রাজনীতিবিদ যেহেতু করে, এই কারণে তাদের প্রতি যে ট্রেন আপ করা, তাদেরকে বিল্ড আপ করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, সেই ছাত্র রাজনীতি থেকে তাদের শুরু হওয়া উচিত। তো সেখানে যদি তারা টেন্ডারবাজি, হল দখল যে কথা আমরা শুনলাম, এগুলো যদি হয়, তাহলে তো সেখানে ভালো কিছু আমরা পেতে পারি না, তাদের দিয়ে আমরা আশ্বস্ত হতে পারি না। এবং সেখানে প্রতিটা ক্ষেত্রে দেখেছি আমরা যে তারা লাঞ্ছিত হয়েছে, তারা বিপদগামী হয়েছে। তো সুতরাং এখান থেকে আমাদের মনে হয় যে বেরিয়ে আসতে হবে। এখন একটা সুযোগ আছে, এই সুযোগের মধ্যে অপরাজনীতি কখনো ছাত্রদের মধ্যে হওয়া উচিত নয়। এখন ভালো কিছু দেখব, এবং যার মাধ্যমে আমরা মনে করি যে চ্যালেঞ্জিং থাকবে, যে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং একটি জিনিস আমাদের দেখতে হবে যে বর্তমানে যে আমাদের পপুলেশন, এই পপুলেশনের 66% ইয়াং এনার্জেটিক। এটা কিন্তু বিরাট আমাদের একটা আশ্রয়স্থল, এবং আমরা খুব ভালো পর্যায়ে আমরা যেতে পারি। আমরা যদি এখন জাপানের দিকে তাকাই, সেখানে মাত্র 10% আপনার ইয়াং এনার্জেটিক আছে, টোটাল ইউরোপে 17% আছে, আর বাংলাদেশে 66%। তো এই 66%কে যদি আমরা কাজে লাগাতে পারি, এবং প্রতি বছর কিন্তু 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে, পড়াশোনা করে তারা বের হচ্ছে, তাদেরকে তো প্রোভাইড করতে হবে। প্রোভাইড করতে হলে আমাদেরকে এখানে অবশ্যই রাজনীতিবিদরাই কিন্তু তাদেরকে একটা দিক নির্দেশনা দিবে, এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের অর্থনীতি বলেন, প্রতিটা কর্মক্ষেত্রে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। তো সেই দিকে আমরা যদি এগোতে চাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে সংস্কারের প্রয়োজন আছে। বর্তমান যে সংস্কার যেটা বা রিফর্ম যেটা আজকে আপনার এখানে মূল বিষয় আপনি তুলে ধরেছেন, যে সংস্কারটা আমার মনে হয় যে এই রাজনীতিবিদদের এবং কিভাবে সরকার পরিচিত হবে, প্রতিটা ক্ষেত্রে আপনার এখানে আমাদের সংস্কার দরকার। আমি মনে করি যে সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা আমার ধারণা ভালোই হবে। পরবর্তীতে যে যুব সমাজ, আমাদের যে শতাংশের হার থেকে আমরা বিশ্বের সবচেয়ে বেশি যুব শক্তির অধিকারী, সেই যুব শক্তিকে সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে আসলে তো এখানেই সবচেয়ে বেশি বড় সংস্কার প্রয়োজন। এখানে বেশি সংস্কার, জি আপনি ঠিকই ধরেছেন। এবং এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে।
আমাদের কাজে লাগাতে কি হবে, কিভাবে হবে? দেখুন, আমি দেখেছি যে আপনার MA পাস করা একটা ছেলে বা BBA পাস করা ছেলে আমার অফিসে আসে, তাকে আমি বলি তোমার কত হলে চলবে, সে বলে 15,000 টাকা হলে আমার চলবে। এত কম দিয়ে কীভাবে চালাবা স্যার? আমি চাকরি তো পাচ্ছি না। আর আমার যে ড্রাইভার, সে আপনার 20,000 টাকা বেতন পায় এবং 3 বেলা খাবার পায় এবং যাওয়ার পথে 200 টাকা পায়। তাহলে তার দেখেন 30,000 টাকার উপরে হচ্ছে, সে পড়াশোনা করছে ক্লাস 8 পর্যন্ত। আর এই ছেলেটা যে আপনার BBA পাস করলো বা MA পাস করলো, আপনার সরকারে কত টাকা গিয়েছে এবং যে পিতামাতা তাকে পড়াশোনা করেছে তার পিছু কত টাকা খরচ হয়েছে। এরা তো ইয়াং এনার্জেটিক, কিন্তু এইভাবে করলে তো হবে না। আমি মনে করি যে সেই সমস্ত ইয়াংদের ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু তাদের সেই ভোকেশনাল ট্রেনিং বলেন বা টেকনিক্যাল ইনস্টিটিউশন বলেন, সেখানে তাদের পড়াশোনা করা দরকার। সেখানে তারা 3 বছর পড়াশোনা করবে আর 1 বছর আমাদের এখানে, আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের এখানে ইন্টার্নশিপ করবে। এই 4 বছর করার পরে তাদেরকে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, এখানে কর্মসংস্থান ব্যাংক আছে এবং সেই মাধ্যমে তাদেরকে আমরা বিদেশে পাঠাতে পারি। 10টা ছেলে যে রেমিটেন্স পাঠায়, একটা ছেলে তার চেয়ে বেশি পাঠাবে। এই তো সুন্দর চিন্তা করে তাদেরকে আমরা কাজে লাগাবো, ইয়াংদের আমরা কাজে লাগাবো। তো আপনার সুন্দর পরিকল্পনা দরকার। এই পরিকল্পনা আপনার আগান, উইদিন 10 ইয়ার্স দেখবেন যে আমাদের কেউ আটকাতে পারবে না। আর এইটা কিন্তু ঠিক, যে ছেলেটি আমাদের বাংলাদেশে 6 ঘন্টা পরিশ্রম করতে চায় না, বিদেশে দেখে আসি সে 18 ঘন্টা পরিশ্রম করে। এবং সেখানে আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায়, মিডল ইস্ট তো আছেই, তারা যে সাশ্রয়ী, যে সুন্দর করে তারা চলে এবং তাদের টাকা প্রথমে টার্গেট থাকে যে আমি বাবাকে কিভাবে হজে পাঠাবো, আমার ছোট বোনকে কিভাবে বিবাহ দিব, আমার পাশের বাড়িটা কিভাবে সুন্দরভাবে করা যায়, এই চিন্তা তারা করে তারা রেমিটেন্স পাঠায়। আর এখন যে জিনিসটা সুন্দর হয়েছে তাদের মধ্যে মানে অল্প কয়েকদিনে, এই যে আপনার প্রায় 1.5 মাস হতে চললো, 1.5 মাসে যে রেমিটেন্স আসছে, এর আগে কখনো এত রেমিটেন্স আসে নাই। এবার যেটা আসলো, কেন আসলো? তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে, যে দেশ একটা পরিবর্তন হচ্ছে। এই কারণে দেখেন তাদের স্বতঃস্ফূর্ততা আছে। এবং যারা হুন্ডির মাধ্যমে পাঠাতো, তারাও এখন ব্যাংকের মাধ্যমে পাঠায়। দেশপ্রেম তাদের মধ্যে কতটা আছে। তা সুতরাং আমি মনে করি যে যারা প্রবাসী আছে এবং ইয়াংদের আমাদের কাজে লাগাতে হবে। এবং এই সুযোগ কিন্তু সবসময় আসবে না। 2038 সাল পরে কিন্তু আমাদের ইয়াংদের প্রভাব আস্তে আস্তে কমে যাবে, তখন আপনার বয়স্করা আসবে। আমি জাপানে যেটা দেখলাম, ওখানে ওই যে আপনার ডাইপার বলে না, মানে বাচ্চারা প্রস্রাব করলে যেটা পরানো হয় আর কি, সেই ডাইপার এখন আপনার বাচ্চাদের চাইতে আপনার বয়স্করা বেশি ব্যবহার করছে। ওখানে বয়স্কদের জন্য ডাইপার বেশি ব্যবহৃত হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, বাইরে ইম্পোর্ট তার বেশি করছে বয়স্কদের জন্য। আর সেই সুযোগটা এখন বাংলাদেশে আমাদের আছে, ইয়াংরা আছে, যেখানে এই ধরনের কিছু দরকার নেই। তারা দিক নির্দেশনা চায়, তারা সুন্দর সঠিক সিদ্ধান্ত চায়, তারা টেকনিক্যাল ইনস্টিটিউশনে পড়তে চায়, তারা বিদেশে যেতে চায়। এবং যারা হায়ার স্টাডি করবে তাদেরও সুযোগ থাকবে। কিন্তু ম্যাক্সিমামে আমাদের খেয়াল করতে হবে যে টেকনিক্যাল ইনস্টিটিউশন আমাদের করতে হবে, তাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনীতিকে আমরা সুন্দর চাঙ্গা নিতে পারবো এবং পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি নিয়ে আলোচনা করছিলাম ছাত্র রাজনীতির কথা, আপনি বলছিলেন যে চালু রাখার পক্ষে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের যে সিদ্ধান্ত, সেটি এখন এই সাম্প্রতিক সময়ে গত 17 বছরের কথা বলেছেন, সেটি যথার্থতা প্রমাণ করে কিনা। আর একটি বিষয় সেটি হচ্ছে গত 17 বছরেও যে যাই হয়েছে রাজনীতিতে, অপরাজনীতি বলেন, স্বেচ্ছাচারিতা বলেন, যা কিছু সব কিছুর সঙ্গেই তো জাতীয় পার্টি ছিল সরকারের সঙ্গে। আপনারা কি মনে করেন না যে আপনাদের কোনো দায় আছে এই যে সব অবৈধ কর্মকাণ্ড হয়েছে সেগুলোর? ধন্যবাদ আপনাকে। ছাত্র রাজনীতির ব্যাপারটা আমি তো আগে আলোচনা করছি, এই ব্যাপারে আর বেশি আলোচনা করতে চাই না, কারণ আপনি আমার সময় দেবেন 2 থেকে 3 মিনিট। ছাত্র রাজনীতির উপরে আরও চালাই দিলে আর এটা হবে না। আমি শুধু এটুকু বলতে চাই, ছাত্র রাজনীতিটা থাকবে, কিন্তু কোন ছাত্র রাজনীতি থাকবে না সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। পাশাপাশি নীল দল, লাল দল, আওয়ামী লীগের একটা, বিএনপির একটা, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে যে ভাগাভাগি, এটা টোটালি বন্ধ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে থাকে, তাহলে তাকে সেখানে পাঠদান করতে হবে, গবেষণা করতে হবে এবং গবেষণালব্ধ জ্ঞানটা ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এর বাইরে গ্রুপিং করা, দলবাজি করা, এটা আমরা ইউনিভার্সিটিতে বেরিয়ে এসেছি। দেখা যাচ্ছে একটা সাবজেক্টের 5 জন টিচার, 2 জন আওয়ামী লীগ, 3 জন বিএনপি, তাদের মত মিলে না। এই অবস্থা কর্মচারীদের মধ্যে গেছে। আপনি যদি রাজনীতি করেন, শিক্ষকদের রাজনীতি করার অধিকার আছে। আপনি ক্যাম্পাসে পাঠদানের জায়গাটাকে বাদ দিয়ে বাইরে এসে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা খুশি তা করেন, জাতীয় পার্টি করেন, করতে পারেন। কিন্তু ছাত্র রাজনীতির সাথে সাথে শিক্ষক এবং কর্মচারীদের রাজনীতিও বন্ধ করতে হবে। অন্যথায় এই শিক্ষকরাও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে ছাত্রদেরকে ব্যবহার করতে, শুধু রাজনৈতিক দলই ব্যবহার করে নাই, শিক্ষকরাও কিন্তু ব্যবহার করছে। নাইলে
আপনি ছাত্র রাজনীতিকে একটা ক্লিন জায়গায় নিয়ে আসবেন দেশের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, কিন্তু ওই জায়গাটাতে গলত থেকে গেল, তাহলে এই ভবিষ্যৎ হবে না। এখন দ্বিতীয় প্রশ্নে আমরা আসছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, সেই জন্য দায় আমাদের। কেন ভাই? আমাদের কি সমস্যাটা কি হয়েছে? আমরা একা ছিলাম? 2008 সালে আমরা ছিলাম, 2008 সালে বিএনপি ছিল, অন্য দল ছিল, তখন 5 বছর ছিল। তাহলে দায় যদি আমাদের হয়, বিএনপিরও কিছু দায় পড়ে সেখানে, অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করছে জামাত সহ তাদেরও দায় পড়ে। আপনি কেন আমাদেরকে দেখছেন? আসেন 14 সালের নির্বাচনটা জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, আপনাদের মনে থাকার কথা, মাসুক ভাইয়ের মনে থাকার কথা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মাহমুদ এরশাদ নির্বাচন বর্জনের কথা বলেছে, 270 জন আমরা বর্জন করেছি, এবং বর্জন করার কারণে রাতের বেলা ওনাকে ধরে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে সিএমএইচে ভর্তি করলাম। তারপরে জাতীয় পার্টির একটা অংশ গেল 30 জন, তার মধ্যে থেকে 29 জন এমপি হলো। এইটা কি মূল দলের উপরে দায় পড়ে? ধরে নিলাম মূল দলের উপরে দায়ী 29 জনের কারণে, কিন্তু 15 সালে মাসুক ভাইরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম অধিকাংশ সিটি কর্পোরেশন, অধিকাংশ উপজেলা এবং অধিকাংশ মেয়রে 13 সালে সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে 13 সালে। তারপরও একটা স্থানীয় সরকার নির্বাচন 13 পরে যেটা হয়েছে তারা উপজেলায় গিয়েছিল 14 সালে। উপজেলা গিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন আমরা উপজেলা বয়কট পরিষদ করেছিলাম। গিয়েছিল। তার মানে ওই জায়গার মধ্যে জাতীয় পার্টির দায় যদি থাকে 29-30 জন অংশগ্রহণ করার কারণে, স্থানীয় সরকারে যে গেল উপজেলায়, সেটা তো ওই সরকার থেকে মেনেই গেল নাকি না মাইনে গেছে? 18 সালে ওনারা গেছে, রব্বাই গেছে, মান্নাবাই গেছে, ডক্টর কামাল হোসেন গেছে, অপর সবাই গেছে, আমরাও গেছি। রাতে ভোট হয়েছে, দিনে ভোট হয়েছে, অনেক বিতর্ক থাকে, কিন্তু ওই ভোটে 7 জন এমপি কিন্তু ওনাদের সংসদে ছিল। তাহলে দায় শুধু জাতীয় পার্টিকে আপনি কেন দেবেন ভাই? দায় ভাগাভাগি করেন না। এবারে নির্বাচনে কি এইবার নির্বাচনে 7 মাস 6 মাস আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায় নাই। কোন পরিস্থিতি হয়েছে? আমার নেতা গোলাম মোহাম্মদ কাদের পেপার পত্রিকা বিভিন্ন স্টেটমেন্ট এটা বলেছে যে ওনাকেও জোর করা হয়েছে। আপনাদের টিভির যদি দেখেন, তাহলে আপনি দেখবেন 17 তারিখে আপনার টিভি ছিল, আমি ছিলাম ওই জায়গায়, আপনার টিভিকে আমি দেখছি। 17 তারিখে আমাদের অফিসে কারা কারা ছিল এবং কিভাবে সেখানে নির্বাচনের যাওয়ার ব্যাপারে করছে। একটা জিনিস অনেকেই জানে না, আজকে আমি বলে যাচ্ছি। আমরা নির্বাচন থেকে সরে আসার জন্য চেয়ারম্যান একটা সিদ্ধান্ত নিল, সাংবাদিকদেরকে ডাকলো, কিন্তু এই খবর যখন সংস্থার কাছে গেল তখন তারা এসে সংবাদ সম্মেলনটা করতে দেয় নাই, এবং নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার জন্য রংপুরের মেয়র মুস্তফা সাহেবের কাছে একটা, আমার কাছে একটা, চেয়ারম্যান সাহেব চিঠি দিয়ে রেখেছিল, আমরা নির্বাচন বর্জন করলাম, কিন্তু চেয়ারম্যানের ঘোষণা না আসার কারণে সেই চিঠিটা জমা দেওয়া হয়নি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে তখন বাধ্য হয়ে। কারণ রওশন এরশাদকে দিয়ে যেভাবে আরেকটা দল করে আমাদেরকে একটা হুমকির মুখে রাখা হয়েছিল, এটা জাতি প্রত্যক্ষ করেছে। কাজেই আমি মনে করি যে তারপরেও জিএম কাদের সমস্ত সরকারের যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম সংসদে তুলে ধরছে, এবং লাস্ট বাজেট অধিবেশনে লাস্ট যে বক্তব্য দেয় সেই বক্তব্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উনি কথা বলেছেন। কাজে আমি মনে করি না যে জাতীয় পার্টির কোনো দায় আছে এই ব্যাপারে। খন্দকার মাসুক রহমান, আপনি শুনছিলেন মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে জাতীয় পার্টির দায় আছে কি না তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। বিএনপি কি মনে করে? বিএনপি না বলতে পারলো, বিএনপি অস্বীকার করলো, বিএনপি রাজপথে সংগ্রাম করলো, জাতীয় পার্টি পারলো না কেন? সেটি একটি বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই। আর একটি বিষয় সেটি হচ্ছে যে সব কিছুতেই গত যে সরকার ছিল স্বেচ্ছাচারিতা নামাধীন সংকট ছিল, তার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে, তাকেই বিচার করা হবে। শেখ হাসিনাকে একাই সব করেছে নাকি তার প্রশাসন যন্ত্র ছিল, পুলিশ ছিল, তার বাহিনী ছিল, তারাও তো এখনো বহাল তবিয়তে অনেকেই আছে, সেখানে সংস্কার হচ্ছে না বা ধীর গতিতে হচ্ছে কেন? দেখেন, আমি ছাত্ররা 1 সেকেন্ডে শেষ করব। 5ই আগস্ট বিপ্লব বলে, অভ্যুত্থান বলেন, ছাত্ররাই লাস্ট কাজটা তারাই করেছে। জি, এটা যাতে কোনো কারণে মেলান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ছাত্রদেরই। আপনি গণতন্ত্র হত্যা, হরণ, ভোটাধিকার হরণের যদি আওয়ামী লীগকে দায়ী করেন, এইটার থেকে জাতীয় পার্টি এড়াতে পারে না।
তারাও দোষী পারতেন। হ্যাঁ, সে রেজাউল ভাই যে কথা বলেছেন সবই সত্য। এরশাদ সাহেব ইলেকশন জিতে চায় না, কীভাবে নেওয়া হয়েছে, জিএম কাদেরকে কীভাবে নেওয়া, তারা যে ফাঁদে পা দিছে এইটার জন্য তারাই দায়ী। এজন্য এরা এটা থেকে এড়াতে পারে না। আর যে কথা বলেছেন, এ দেশ ছোট, সবার সাথে দিস ওয়ে দ্যাট একটা সম্পর্ক আছেই। আওয়ামী লীগের যারা অনেকেই বলেন, যারা বড় পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, যে ওনার স্বেচ্ছাচারিতার কারণে অথবা ওনার একঘেয়েমির কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা পুরানো দলের বিপদে পড়েছে। যেমন আমি ওখানে বলতেছিলাম, আমাদের বিশ্ব গণতন্ত্র দিবসী 10টি সাংগঠনিক 10টি সমাবেশ হয়েছে। সেখানে ঢাকায় আমাদের বক্তব্য রেখেছেন মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। উনি বক্তৃতা দাঁড়িয়ে বলেছেন, আমি আজকে একটু ভিন্ন কথা বলবো। আমি এই 17 বছরে 36 বার জেল খেটেছি, জেলখানায় গিয়েছি, শতবার কোর্টে হাজিরা হয়েছি। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, সাংবাদিকরা বলেছে আপনার হাত উঁচু করুন। আর আপনারা কেন পালালেন? আপনাদের স্যান্ডেল ডিম ফিকে মারে? কেন এত বড় একটা পুরনো দলের এমপি মন্ত্রীদের এই অবস্থা হয়? অত্যন্ত অপ্রিয় একটি সত্য কথা বলেছে। কেন হলো আপনাদের? হওয়ার কথা নয়, এত পুরানো একটা দল, হওয়ার কথা নয়। এজন্য আওয়ামী লীগের যারা আপনি এখন জিজ্ঞেস করবেন, এই দেশে একদলীয় একটা শাসন ব্যবস্থা ছিল, একমাত্র শেখ হাসিনা কথার বাইরে কিচ্ছু হতো না, কারো কোনো ক্ষমতা ছিল না। যে যত বলুক, উনি যদি করে সূর্য পূর্ব দিকে ডুবে, সবাই বলতে হয় না, বলার ক্ষমতা কারো ছিল না, ক্ষমতা ছিল না একঘেয়েমির কারণে। উনি যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতেন, যদি আওয়ামী লীগে বিজয় লাভ না করতেন, বাস্তবতার নিরিখে দেশে বিএনপি ক্ষমতা আসতো, আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতা থাকতো, আওয়ামী লীগ বিরোধী দলীয় থাকতো। শেখ হাসিনার বিরোধী দলের নেত্রী থাকলে তার এই অবস্থা হয়, তার দলের এই অবস্থা। একমাত্র মান্নান পরিকল্পনা মন্ত্রী, সাবেক সিএসপি, একমাত্র সে বাসায় ছিল, আর কেউ বাসায় নাই। তিনি গ্রেপ্তার হয়েছেন, একমাত্র সে। কোনো লোক নেই আওয়ামী লীগের বাড়িতে। কেন তাদের এই বাড়ি ছেড়ে যাইতে হবে বলেন? ওনাদের নিয়োগকৃত বাইতুল মোকারের ইমামের কেন যেতে হবে? অপরাধ কোথায় গিয়েছে বলেন? কেন ছাত্রলীগের সব যাবে, ওনার গ্রেপ্তার হলেন না, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি পড়াতে হবে কেন? তারা তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় না। কেন করাতে হবে? তাদের টাকার হিসাবটা নেন আপনি, 1000 কোটি টাকার মালিক হয় একটা ছাত্রনেতা। ছাত্রনেতার বিয়ের সময় টাকা থাকবে না, বাজারের টাকা থাকবে না, তার স্ত্রী অর্নামেন্ট দিতে পারবে না। সে হওয়ার কথা ছিল তাই। সেই দলকে একমাত্র আমি মনে করি এই শেখ হাসিনার একঘেয়েমি গোলামির কারণে আজকে আওয়ামী লীগ ডুবন্ত জাহাজ। হওয়ার কথা নতো না, গ্রেপ্তার হবে। আপনি এতদিন মন্ত্রী ছিলেন, আপনার কেন জেল খান ভয় পেলেন? আমরা জেল খাটলাম কেমনে ভাই? আমরা তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা এমপি ছিলাম না, আমরা জেল খাটলাম। এই জন্য উনি দায়ী, উনি এই গণতন্ত্র হত্যার জন্য দায়ী, ভোটের অধিকার হত্যার জন্য দায়ী। এই এত হাজার ছেলে, আপনি জানেন শহীদ মুক্তিযোদ্ধা কয়জন ভাতা পায় বলেন? আমি এটা বিতর্কে যাব না, কয়জন মারা গেছে, ভাতা পায় কয়জন? 1000 লোক ভাতা পায়। শহীদ মুক্তিযোদ্ধা মাত্র 1000 ভাতা পায়। আমি সত্য কিনা মনে আওয়ামী লীগের এক লোক বলছে, খোঁজ নেন। আচ্ছা, আর এবার মারা গেল 1200 মারা গেছে 5 তারিখে। বিএনপির ছাত্র দলে 426 জন লোক মারা গেছে, এর মধ্যে একটা ছিল অন্ধ, ছাত্র দলের জীবনে দেখবে না। জি, খন্দকার মাসুকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। খন্দকার রুহুল আমিন সিআইপি, আলোচনা শেষ করতে চাই। সরকার এবং দল দুটি মিলে কি একাকার হয়েছিল কিনা? সব জায়গায় কি শেখ হাসিনার কর্তৃত্ব ছিল, নাকি তার সহযোগী, তার লোকজন ছিল যারা প্রশাসন যন্ত্রকে পরিচালনা করছেন? তাদের কি হবে? তা তো অবশ্যই। এই যে দেখুন, ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, এখানে দেখা যেত যে মানে প্রাইম মিনিস্টার ডিজায়ার যে সে হবে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সে হবে, তাছাড়া আর কেউ হতে পারবে না। এই কারণে আমরা এখন বলছি সংস্কার আমাদের এই ব্যবসায়ীদের এখানে বেশি আগে দরকার। আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট তাদেরকে ভোট দিতে পারি না, তারা অটো হয়ে যায়। কিছু অটো ডাইরেক্টর আছে, এখানে আপনার 82 জনের একটা আপনার কমিটি আছে, তার মধ্যে 41 জন অটো হয়ে যায়। মানে সাধারণ জনগণের কাছে যেতে হবে না, ভোট পেতে হবে না, অটো হয়ে যাবে। এইভাবে তো অ্যাকচুয়ালি তারা আইন করে
ওইভাবে নিজস্ব গণ্ডির মধ্যে রেখেছিল এবং আমাদের মতো সাধারণ ব্যবসায়ীরা আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাদের ভোট দিতে পারতাম না। ওই প্রাইম মিনিস্টার থেকে যার কথা আসতো তার পিছিয়ে আমাদের দৌড়াতে হতো। তো আমরা চেষ্টা করতাম কিভাবে যে অন্তত এই ডাইরেক্টর আমরা যারা আছি তাদের মধ্যে নির্বাচনটা হোক, হয়ে তাও তো জনগণ কিছুটা আমাদেরকে ভোট দিয়ে আপনার ওই যে দুধের স্বাদ ঘুলে মিটিয়েছে, নাহলে এটাও হতো না। তাই এই জন্য আমি মনে করি আমাদের এখন সবচেয়ে বড় সংস্কার এটা দরকার, যে তা হলো যে সরাসরি ভোটে যেন আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারি। আর অটো ডাইরেক্টর যারা আছে তাদেরকে রোহিত করে এখানে শুধু 4-5টা সংগঠন যেমন বিজিএমএ, বিকিএমএ, বিটিএমএ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এই ধরনের 4-5টা হতে পারে, ঢাকা চেম্বার। তাছাড়া এখানে সব আমরা ইলেকশনের মাধ্যমে নির্বাচন করে আমরা তাদেরকে ডাইরেক্টর নির্বাচিত করব এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এই 2-1টি সংস্কার হলে কিন্তু সুন্দর আমরা সব কিছু পেয়ে যাই। যেমন এখানে অ্যাডমিনিস্ট্রেশন বসানো হয়েছে এফবিসিতে, ওখানে বলেছে যে 120 দিনের মধ্যে নির্বাচন করবে, কিন্তু 120 দিনের মধ্যে নির্বাচন করলে সংস্কারটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। এই সংস্কার করে তারপর যেন নির্বাচন করে, তাহলে কি আমি মনে করি সাধারণ যে ব্যবসায়ীরা খুশি হবে এবং তাদের যে মনের ইচ্ছা কাকে দিয়ে প্রেসিডেন্ট করে সে বার্গেনিং এজেন্সি খুলবে বা বার্গেনিং করতে পারবে সরকারের সাথে, সেই ধরনের ব্যক্তিকে যেন আমরা নির্বাচিত করতে পারি। রুহুল আমিন সিআইপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, খন্দকার রুহুল আমিন সিআইপি এফবিসিসি এর কথা বলছিলেন, তিনি ব্যবসায়ী নেতা, ব্যবসায়ী ফোরামের কথা বলছিলেন। এরকম অনেক ফোরাম আছে, অনেক পেশাজীবী সংগঠন আছে। সব জায়গায় যদি সংস্কার প্রয়োজন হয়, রাষ্ট্রীয় সংস্কার, সরকার কাঠামোতে সংস্কার, এটা তো অনেক সময়ের বিষয়। সংস্কার তো একটা ব্যাপক জিনিস, এটা তো ছোটোখাটো না, এটা একটু সময় নিয়ে করতে হবে এবং সরকার 6টা কমিশন করছে, সংস্কার হবে। আমি দায়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। বাংলাদেশে 90 সালে 21 জন 27 জন এরকম 19 জন বুদ্ধিজীবীর বিবৃতি আসতো প্রতি সপ্তাহে। গত 17 বছরে এই বুদ্ধিজীবীরা বিবৃতি দেয় নাই, বরং অনেক লাশ মারা যাওয়ার পরে তারা তার দেখতে যায় নাই, গেছে হলো স্থাপনা দেখে কান্নাকাটি করছে। তাদের দায় আছে না? বাংলাদেশে ইমাম এবং সাংবাদিক কোনো আন্দোলনে পালাইছে এরকম ইতিহাস আছে? একজন প্রতীচ্যযশা সাংবাদিক 2 বার বর্ডারে ধরা খেল, লজ্জা কোথায় গিয়ে ঠেকলো? 2 বার জাস্টিস ধরা খেল বর্ডারে, কোন জায়গায় গিয়ে ঠেকছি? সাংবাদিক কেন পালাবে ভাই? একবারও না, 2 বার। তাহলে আপনি দেখেন দায়টা কার উপরে দিবেন? আমলা, যারা পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন লোকজন 90 এর পরে কি পুলিশ প্রশাসন পালাইছিল? না। এবার পুলিশ প্রশাসন ব্যাপক হারে পালিয়েছে, মানে সংখ্যা গণনা আপনি শেষ করতে পারেন না। বিভিন্ন সংস্থার লোকজন যারা নির্বাচনকে নিয়ন্ত্রিত করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অবস্থা যারা যারা জড়িত ছিল দায় কিন্তু সবার। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর্বে গত প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী যেই ভারে তেল মারা হইতো, এটা তো দিল্লির থেকেও এই তেল মানে আইনা পোষাইতো না। এবং কোন সাংবাদিকরা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা, লজ্জা, জাতির মাথা হেট হয়ে গেছে। এই অবস্থা জাতি প্রত্যাশা করে না এবং আমরাও প্রত্যাশা করি। রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। খন্দকার মাশুকুর রহমান এবং খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।